কলকাতার আকাশটা আজ কেমন যেন মন মরা। ধূসর মেঘগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের শ্বেত শুভ্র গম্বুজের উপর জাঁকিয়ে বসেছে। বিকেলের ম্লান আলোয় সাদা পাথরগুলোকেও আজ বড্ড ধূসর মনে হচ্ছে। সামনে সবুজ ঘাসের লন ছাড়িয়ে ঘোড়ার গাড়ির চাকার খটখট শব্দ আর মানুষের ব্যস্ত কোলাহল। কিন্তু এই সব কিছুর মাঝেও সৌম্য আর বিদিশার মধ্যে একটা অদ্ভুত ভারী নীরবতা জমে আছে। সৌম্য রেলিংয়ে হাত রেখে দিগন্তের দিকে তাকিয়ে রয়েছে। ওর চোখের কোণে লেগে থাকা ক্লান্তিটা বিদিশার নজর এড়িয়ে যায়নি। এই ক্লান্তিটাকে চেনা সহজ, কিন্তু ব্যাখ্যা করা বড় কঠিন। জানো বিদিশা, এই শহরটাকে না আমার মাঝে মাঝে একটা বিশাল যন্ত্রের মতো মনে হয়। দেখো, সবাই কেমন একটা অদৃশ্য গন্তব্যে দৌড়চ্ছে, কেউ কারোর দিকে তাকানোর সময়ই পায় না। মাঝে মধ্যে মনে হয় এই গতির মিছিলে আমি কেবল এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। কিচ্ছু হলো না জীবনে, কিচ্ছু হলো না। এই যে ভিক্টোরিয়া, এর রাজকীয়তা আছে, এর আভিজাত্য আছে, কিন্তু প্রাণ কই? আমার জীবনটাও যেন এই বিশাল পাথুরের স্থাপত্যটার মতোই হয়ে যাচ্ছে জানো। বাইরে থেকে দেখে হয়তো ঠিকঠাক, কিন্তু ভেতরটা বড্ড ফাঁকা। সৌম্যর কাঁধে আলতো করে হাত রাখলো বিদিশা। কেন অদ্ভুত কথা বলছো সৌম্য? তুমি তো কত লড়াই করেছো এই অল্প বয়সে নিজের পড়াশোনার পাশাপাশি ছোট বোনটাকে একা হাতে আগলে রাখা। এটা কি সাধারণ ব্যাপার? তোমার তো নিজের জন্যই নিজের প্রাউড ফিল করা উচিত। সৌম্য একটু ম্লান হেসে জবাব দিল, প্রাউড ফিল? বিদিশা, প্রাউড দিয়ে তো আর বোনের কোচিং ক্লাসের মাইনে দেওয়া যাবে না। আমি লড়াইটা লড়তে চেয়েছিলাম ওই আকাশটাকে ছোঁয়ার জন্য, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, এখন লড়ছি শুধু টিকে থাকার জন্য। সারভাইভাল ফর দ্য ফিটেস্ট। আজ বাবা যদি বেঁচে থাকতেন, নিদেন পক্ষে মাও যদি থাকতেন, হয়তো গল্পটা অন্যরকম হতো। আমার কেরিয়ার, আমার স্বপ্ন, সবকিছুর ওপর না একটা মোটা ধুলোর আস্তরণ পড়ে গেছে বিদিশা। এগ্রিকালচার নিয়ে যখন পড়তে গেছিলাম, তখন মনে হতো দেশের মাটির সাথে মানুষের যে নারীর টান, তারই একটা সায়েন্টিফিক ভার্সন আমি পড়ব। কিন্তু এসব মোহ কাটল যখন বাবা মারা গেল, যখন সংসারের জাঁতাকলে আমি নিজেই পড়ে গেলাম, যখন সব দায়িত্বটা কাঁধে চাপলো, তখন থেকে না আমার স্বপ্নগুলো বড্ড বেশি বিলাসিতা মনে হলো। সব সময় কেন নিজেকে দোষ দাও বলো তো? তুমি তো রক্তিমার ভবিষ্যতের জন্য নিজের এমএসসি পিএইচডির মতো উচ্চশিক্ষার সুযোগ পর্যন্ত ছেড়ে দিলে। এটা কি কোনো সাধারণ মানুষ পারে? একটা মানুষ কতটা মহৎ হলে এমন একটা স্যাক্রিফাইস করতে পারে নিজের জীবনে, তুমি জানো? ওটা তোমার চোখে মহত্ব বিদিশা, কিন্তু আমার কাছে ওটা এক ধরনের হার মেনে নেওয়া। মা যখন চলে গেলেন, জানো, তখন আমি গ্র্যাজুয়েশনের 3rd ইয়ারে। এক প্রকার চোখের সামনে অন্ধকার দেখেছিলাম। একদিকে মা নেই, অন্যদিকে রক্তিমাটা ছোট, ওর সামনে বোর্ড এক্সাম। আর আমি যদি তখন নিজের হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যেতাম, ও একা কি করে কি করত। এই যে আমি আজ ফ্রিল্যান্স রিসার্চ করছি, স্টার্টআপের জন্য ইনভেস্টরদের দরজায় কড়া নাড়ছি, এসব করতে করতে না ভেতর থেকে ভেঙে পড়ছি। মনে হচ্ছে স্বাধীনভাবে
ডানা মেলার ক্ষমতাটাই আর নেই। এই রেসপন্সিবিলিটির শেকল না আমাকে 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 আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। এবার বিদিশা সৌম্যর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তোমার ডানা মেলার সুযোগ আছে সৌম্য, শুধু তোমার মাথার উপরের আকাশটা এখন একটু মেঘলা। তুমি ধৈর্য হারিও না, দেখো একদিন তোমার এই অর্গানিক ফার্মের স্বপ্ন সত্যি হবেই। আমি আছি তো তোমার পাশে। আমার কি কোনো গুরুত্ব নেই নাকি তোমার জীবনে? না, সৌম্য কোনো উত্তর দেয়নি, শুধু বিদিশার হাতের মৃদু চাপটা অনুভব করতে পেরেছিল। ওর মনে হয় এই মায়ার বাঁধনটাই হয়তো ওকে বাঁচিয়ে রেখেছে। আবার এই মায়ার কারণেই হারানোটা হয়তো আরো বেশি যন্ত্রণার। একদিকে যখন পাওয়া না পাওয়ার মানসিক দ্বিধাদ্বন্দ্ব আর দোলাচল, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে জয়েন্ট এন্ট্রান্স কোচিং ক্লাসের বাইরে ছাত্রছাত্রীদের ভিড়। ক্লাস সবেমাত্র শেষ হয়েছে। ব্যাগ পিঠে নিয়ে রাস্তার এক ধারে দাঁড়িয়ে আছে সৌম্যর বোন রক্তিমা আর বিদিশার ভাই ঋদ্ধি। ওদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে একই কোচিংয়ে আসার সুবাদে। রক্তিমা একটু লাজুক হলেও ঋদ্ধি বেশ চনমনে। কিরে রক্তিমা, তোর দাদা আজও তুমি হেঁটে দেখো কলকাতা বলে হারিয়ে গেল নাকি? আজও লেট। আমার দিদিটাও দেখছি আজও নিখোঁজ। রক্তিমা মৃদু হেসে ফেলে। আরে দাদা তো এখন অন্য জগতে বিচরণ করছে, মনে হয় আজ একটু বেশি দেরি হবে। তো দিদির সাথে হয়তো কোথাও দাঁড়িয়ে জীবনের গভীর দর্শন নিয়ে আলোচনা করছে। ভিক্টোরিয়ার হাওয়া খেলে তো আর সহজে ফেরা যায় না। ঋদ্ধি অবশ্য একটু দুষ্টুমি করে বলে, তা বেশ বলেছিস। আমার দিদিটাও বাড়িতে আজকাল বড্ড আনমনা থাকে। তোর দাদা কি কোনো জাদু টোনা করেছে নাকি? আজকাল তো দেখছি দিদি অফিসের কাজের চেয়ে বেশি সৌম্যদার খবরাখবর রাখে। জাদু কি আর শুধু ওরাই জানে? এই যে আমরাও রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি আর দাদার জন্য অপেক্ষা করি, আমাদের এই দীর্ঘ অপেক্ষাও কি কম জাদুকরি নয়? কি বলিস ঋদ্ধি? এবার ঋদ্ধি খানিকটা অপ্রস্তুত। তা ঠিক বলেছিস। তোর সাথে কথা বলতে বলতে সময়টা যে কিভাবে কেটে যায় টেরও পায় না। এই শোন, কালকের ওই ফিজিক্সের নোটসটা কিন্তু অবশ্যই আনিস, না হলে নির্ঘাত স্যারের কাছে বকুনি খাবো। দেবো রে বাবা, দেবো। তুই শুধু পড়াশোনা ছাড়া আর কিচ্ছু বুঝিস না, না? সিগন্যাল দিচ্ছি কিন্তু রিসিভ করার চেষ্টাই নেই তোর মধ্যে। দেখ, আজকের আকাশটা ঠিক দিদি আর দাদার মতো, একটু বিষণ্ণ, মেঘাচ্ছন্ন, কিন্তু কেমন যেন মায়াবী। একটা ঝড় আসার আগে যেমন থমথমে শান্তি থাকে, ঠিক তেমন। কোচিং ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিদিশা আর সৌম্য দুজনকে দেখা গেল ধীর পায়ে কোচিং সেন্টারের দিকেই আসতে। ঋদ্ধি ওর দিদিকে দেখে একটু সজাগ হয়ে গেল। বাড়ি ফেরার পথে বিদিশা আর ঋদ্ধি যখন একসঙ্গে হাঁটছে, তখন বিদিশাই প্রসঙ্গটা তুলল। কি রে ঋদ্ধি, ইদানিং দেখছি রক্তিমার সাথে তোর বেশ জমে উঠেছে। পড়াশোনার বাইরে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয় তোদের? ঋদ্ধি অবশ্য একটু আমতা আমতা করেই জবাব দিল। কি যে বলিস দিদি, রক্তিমা খুব ভালো মেয়ে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলে সত্যি মায়া হয়। ওর দাদা মানে সৌম্যদা, মানুষটা সত্যি খুব ভালো। অবশ্য সৌম্যদা কতটা ভালো সেটা তুই আমার থেকে বেটার বলতে পারবি। মা বাবা কেউ নেই, অথচ একটা ছোট বোনকে এমনভাবে আগলে রেখেছে। আমি তো ওর কাছে অনেক কিছু শিখি। সৌম্যদা বোনের জন্য নিজের ক্যারিয়ারটা পর্যন্ত স্যাক্রিফাইস করেছে। বল, আজকালকার দিনে এমন মানুষ পাওয়া যায়? সৌম্যদা কিছু বলে, মানে ওর ফ্যামিলি বা ওর স্ট্রাগল নিয়ে তুই আর কি কি জানিস? হ্যাঁ, না রে দিদি, ওই বোন ছাড়া আর তোর কেউ নেই। তবে ওদের বাড়িটা না
খুব ছন্নছাড়া হয়ে গেছে হঠাৎ করে। সৌম্যদা খুব কষ্ট করে সব সামলে নিয়েছে। রক্তিমা বলছিল সৌম্যদা নাকি দারুণ একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হতে পারত, কিন্তু টাকার অভাব আর পরিস্থিতির চাপে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। তবে মানুষটা খুব জেদি। নিজের নীতি বিসর্জন দিয়ে কোনো সস্তা কর্পোরেট চাকরি ও করবে না। নিজের চেষ্টাতে কিছু একটা করবেই। ভাইয়ের কথাগুলো বিদিশা অবশ্য বেশ চুপ করে মন দিয়ে শুনল। ওর বুকটা অভিমানে ভরে উঠছে। কেন যে আজও এই সমাজে মেধার চেয়ে পকেটের জোরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়? কেন যে সৌম্যর মতো একটা ছেলেকে প্রতিনিয়ত নিজের স্বপ্নের জন্য নিজেকে প্রমাণ করতে হয়? আর অন্যদিকে সৌম্য আর রক্তিমাও হাঁটছে ওদের সেই পুরনো ভাঙাচোরা আস্তানাটার দিকে। রক্তিমা হঠাৎ করেই মিটমিটিয়ে হাসতে শুরু করলো। এই কি হলো? একা একা ওরকম খ্যাপার মতো হাসছিস কেন? কোনো জোকস মনে পড়লো নাকি? হাসছি তোমার মুখটা দেখে। বিদিশাদির সাথে দেখা করে আসার পর তোমার ওই শুকনো মুখটা কেমন যেন একটু পাল্টে যায়। আজকাল দেখছি কোচিংয়ে আমায় দিতে আসার সময়ও খুব তড়িঘড়ি করো, আবার নিতে আসার সময়ও ঠিক আধ ঘন্টা লেট করে পৌঁছো। তারপর দেখি বিদিশাদির সাথে খুব গল্প হয়। সত্যি বলো তো দাদা, বিদিশাদির সাথে তোমার ঠিক কী নিয়ে এত কথা হয়? এই কথাগুলো শুনে অবশ্য সৌম্য একটা গম্ভীর হওয়ার ব্যর্থ চেষ্টা করল। এই একদম বাজে কথা বলবি না তো। বিদিশা খুব ভালো বন্ধু, ওর সাথে কথা বললে মনের ভার একটু কমে, ব্যাস ওই অতটুকুই। ও, শুধু মনের ভার কমে তাই তো? আমি তো দেখলাম বিদিশাদি তোমার দিকে যেভাবে তাকিয়ে থাকে, ওটা শুধু বন্ধুত্বের চাউনি নয় দাদা। সেদিন তো দেখলাম তুমি ওকে বৃষ্টিতে ছাতা দিয়ে এগিয়ে দিচ্ছিলে। ঠিক ওই সিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। প্যার হুয়া ইনকার হুয়া। আমাদের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। বিদিশাদি তোমায় খুব ভালোবাসে, তাই না? সৌম্য কথাটার কোনো উত্তর দিল না। উত্তর দেবার মতো সাহসও হয়তো ওর নেই। শুধু ওর মনে পড়ে গেল সেই প্রথম দিনটার কথা, যেখান থেকে এই সব গল্পের শুরু। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। দিনটা ছিল গত বছরের এক শ্রাবণ মাসের বিকেল। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল কলকাতায়। সৌম্য রক্তিমাকে নিয়ে কোচিংয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টির বেগ এতই বেড়ে গেল যে এক পাও এগোনোর উপায় ছিল না। তখন সৌম্য একটা পুরনো কংক্রিটের শেডের নিচে গিয়ে দাঁড়ালো। চারপাশটা তখন বৃষ্টির একঘেয়ে শব্দে কেমন যেন একটা মন মরা হয়ে রয়েছে, আর বৃষ্টির জলে আবছা হয়ে গিয়েছে প্রকৃতি। হঠাৎ দেখল একটা মেয়ে হন্তদন্ত হয়ে ভিজে একসা হয়ে সেই একই শেডের নিচে এসে দাঁড়ালো। মেয়েটা অর্থাৎ বিদিশা প্রথমে একটু জড়সড় হয়েই দাঁড়িয়েছিল। জায়গাটা নির্জন, তার উপর সামনে একটা অচেনা যুবক। বিদিশার চোখে একটা ভয়ের আভাস তো ছিলই। সৌম্য সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ শেড থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে পড়ল, যাতে মেয়েটার অস্বস্তি না হয়। বিদিশাও খানিক অপ্রস্তুত। এই যে শুনুন, আপনি এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে চলে আসুন, অনেকটা জায়গা আছে তো, আমার কোনো প্রবলেম নেই। সামান্য হেসে সৌম্য সেদিন জবাব দিয়েছিল, ঠিক আছে, আপনি দাঁড়ান, রিল্যাক্স করে দাঁড়ান, আমি ভিজে গেলে সমস্যা নেই।
আসলে আপনি দাঁড়াতে হেজিটেট করছিলেন, তাই মনে হলো আর কি। বিদিশা শুধু অবাক হয়ে দেখেছিল। এই শহরে যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সেখানে একটা অপরিচিত মানুষ তাকে স্পেস দেওয়ার জন্য নিজেই ভিজছে। বিদিশার ভয়টা কিছুক্ষণের মধ্যেই কেটেও গিয়েছিল। না না, আমি একদম ঠিক আছি। আপনি শেডের নিচে আসুন তো, শরীর খারাপ করবে তো। সৌম্য আবারও কিছুক্ষণের মধ্যেই শেডের নিচে এসে দাঁড়ালো। কিছুক্ষণ অবশ্য দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিল। চারিদিকে বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু কানে আসছিল না। আপনি বুঝি এই কোচিং থেকে কাউকে নিতে এসেছেন? হ্যাঁ, আমার বোন রক্তিমা, ওর জন্যই ওয়েট করছি। আপনি? আমি আমার ভাই ঋদ্ধির জন্য। আমি কাছেই একটা ছোট প্রাইভেট অফিসে চাকরি করি। ফেরার পথে ওকে নিয়েই যাই। ও, আচ্ছা আচ্ছা, ভালোই তো ভালোই তো। বাই দ্য ওয়ে, নমস্কার, আমার নাম সৌম্য। নমস্কার, আমি বিদিশা। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। রাস্তার ড্রেনগুলো প্রায় উপচে পড়ছে। কোচিং ছুটির সময় প্রায় হয়েই এলো। বিদিশা ওর হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নীল রঙের ছাতা বের করলো। শুনুন, আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওদের ছুটি হয়ে যাওয়ার পর ওরা ভিজে যাবে। আমার কাছে এই ছাতাটা আছে। আপনি যদি কিছু মনে না করেন, আমরা একসাথে কোচিংয়ের গেট পর্যন্ত যেতে পারি। সৌম্য একটু ইতস্তত করে জবাব দিল। না মানে, নতুন করে তো আর ভেজার কিছু নেই, আমি একেবারেই ভিজে গেছি। আপনি বরং যান, আমি আসছি। বিদিশা অবশ্য একটু হেসেই ফেলেছিল। অত লজ্জা পাওয়ার কি আছে? এক ছাতায় গেলে কেউ আপনাকে কামড়ে দেবে না। আসুন তো। সেই প্রথম ছাতার নিচে পাশাপাশি হাঁটা। ছাতাটা খানিক ছোট ছিল বলে দুজনের কাঁধ বারবার একে অপরকে স্পর্শ করছিল। সেই মৃদু স্পর্শে আর বৃষ্টির শীতলতায় সেদিন এক নতুন গল্পের বীজ বপন হয়েছিল। সৌম্যর অতীতটা আসলে বড্ড বেশি এবড়ো খেবড়ো। উচ্চ মাধ্যমিকের সময় যখন ওর সহপাঠীরা কেরিয়ার গড়ার ব্লু প্রিন্ট তৈরি করছিল, তখন ওকে দৌড়তে হয়েছিল হসপিটালের করিডরে। বাবার মৃত্যুর পর পড়াশোনাটা প্রায় বন্ধ হয়ে যেতেই বসেছিল, কিন্তু সৌম্যর মেধা ওকে থামতে দেয়নি। ভর্তি হয়েছিল এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে। মাটি, বীজ, ফার্টিলাইজেশন এসবের ওপর একটা আলাদাই প্যাশন ছিল সৌম্যর। কিন্তু গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে যখন মা লিভার সিরোসিসে আক্রান্ত হলেন, তখন সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। মায়ের চিকিৎসার খরচ আর ছোট্ট বোনটা রক্তিমার পড়াশোনা, এই দুয়ের চাপে সৌম্য কোনো বড় শহরে বা বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করার স্বপ্নটা মুছে ফেলেছিল স্মৃতি থেকে। কোনো মতে গ্র্যাজুয়েশনটুকু শেষ করে একটা ফ্রিল্যান্স রিসার্চ করে কিছু টাকা উপার্জনের চেষ্টা করে। ওর বড্ড স্বপ্ন ছিল ও নিজে একটা অর্গানিক এগ্রিকালচারাল স্টার্ট আপ তৈরি করবে, যেখানে কৃষকদের রাসায়নিক সার ছাড়াই ভালো ফলন পাওয়ার রাস্তা দেখাবে। কিন্তু অত পুঁজি কই? আর পুঁজিহীন স্বপ্নের দাম এই শহরে খুব একটা নেই। এ তো গেল সৌম্যর কথা। এবার একটু বিদিশার কথায় আসা যাক। বিদিশার জীবনটা বেশ ছিমছাম। মধ্যবিত্ত হলেও বিদিশার বাবা সৌমেন্দ্রবাবু একজন হাই স্কুলের হেডমাস্টার, তাই তার জীবনের সবকিছু একটা নির্দিষ্ট ছকে ঘেরা। তিনি মনে করেন জীবন মানেই হলো একটা সরকারি বা সুরক্ষিত বেসরকারি চাকরি এবং আর্থিক সচ্ছলতা।
বিদিশা যখন বিবিএ শেষ করে একটা চাকরি করতে ঢুকল, খুব খুশি হয়েছিলেন বিদিশার বাবা। সৌমেন্দ্রবাবু মনে করেন তাঁর মেয়ের যোগ্য স্বামী সেই হবে যার একটা মোটা টাকা মাস মাইনে আছে। তিনি আদর্শ বা স্বপ্নের চেয়েও সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন। বিদিশা অবশ্য সেটা জানত। তাই সৌম্যর লড়াইটাকে ও যখন অজান্তে ভালোবেসে ফেলল, তখন ও অবচেতনে জানত যে বাড়ির লড়াইটা আরো অনেক বেশি কঠিন হবে। সৌম্যর ওই ছাপোষা সাধারণ পোশাকের আড়ালে যে অসাধারণ মানুষটা বাস করে, সেটা ওর পক্ষে বাবাকে বোঝানো প্রায় অসম্ভব। আজকের এই বিকেলে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে বিদিশা অনুভব করছিল এই প্রেমটা হয়তো একটা অগ্নিকুণ্ডের মতো। এখানে যেমন উত্তাপ আছে, তেমনি পুড়িয়ে দেওয়ার ক্ষমতাও আছে। কিন্তু ও জানে যে কোনো পরিস্থিতিতেই সৌম্যকে ও একা ছাড়বে না। আকাশে মেঘ তখন আরো কালো হয়ে এসেছে, দমকা হাওয়া দিচ্ছে। আবার একটা বৃষ্টি নামার অপেক্ষায় শহর কলকাতা, ঠিক সেই প্রথম দিনের মতো। এভাবেই কাটতে থাকলো আরো কিছু দিন। কলকাতার ব্যস্ততা যখন মধ্য গগনে, তখন বিদিশার মন পড়ে আছে ডালহৌসির অফিসের কাঁচের জানলার ওপারে, নীল আকাশের এক টুকরো মেঘে। আজ কাজের চাপে মন বসছে না ওর। ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না। ল্যাপটপের স্ক্রিনে ডেটা এন্ট্রি করতে করতে ও বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। অবশেষে দুপুর 3টে নাগাদ একটা সুযোগ পেয়ে গেল ও। বসের কাছে গিয়ে মাথা ব্যথার একটা চমৎকার অজুহাত দেখিয়ে বেরিয়ে এলো রাস্তায়। অফিসের বাইরে ফুটপাথের এক কোণে দাঁড়িয়েছিল সৌম্য। পরনে ওর সেই অতি পরিচিত হালকা আকাশি রঙের শার্ট, হাতে একটা ছোট কাগজের ঠোঙা। বিদিশাকে দ্রুত পায়ে বেরিয়ে আসতে দেখে সৌম্যর মুখে এক চিলতে হাসি ফুটল। বাবা, আজ যে বেরোতে পারবো ভাবিনি। বস যা খিটখিটে মেজাজে ছিল আজ। চলো চটপট এখান থেকে পালাই, অফিসের কেউ দেখে ফেললে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সৌম্য খানিক হেসেই ফেলল। আরে ধুর, চলো তো, আজ তো আর ওদের কোচিং নেই, তোমার অফিসও নেই। তাই আজকে আর রক্তিমা ঋদ্ধিকে নিয়ে চিন্তা করে কাজ নেই। আজকের সময়টা বরং শুধু আমাদের থাক। তারপর ওরা একটা ট্যাক্সি ধরে সোজা চলে এলো নন্দন চত্বরে। নন্দনের সেই চিরচেনা আড্ডা, নলেন গুড়ের আইসক্রিম এবং তপ্ত রোদে এক টুকরো ছায়ার মায়া, সব মিলিয়ে জায়গাটা যেন ওদের জন্যই সেজে উঠেছিল। নন্দনে তখন একটা অফবিট বাংলা সিনেমা চলছে। টিকিট কেটে ওরা যখন অন্ধকার হলের ভিতরে ঢুকলো, বাইরের জগতের কোলাহল তখন একেবারে নিস্তব্ধ। সিনেমার মাঝ পথে পর্দার আলো আঁধারিতে বিদিশা হঠাৎ ফিস ফিস করে বলল, জানো সৌম্য, ঋদ্ধি আর রক্তিমা কিন্তু বেশ বুঝতে পারছে। সেদিন ঋদ্ধি আমাকে জেরা করছিল, দিদি সৌম্যদার সঙ্গে ইদানিং তোকে খুব সিরিয়াসলি কথা বলতে দেখি, ব্যাপারটা কি? সৌম্য একটু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করল, তাই নাকি? রক্তিমাও তো আমাকে ছাড়ছে না, ও তো আরো এক ধাপ এগিয়ে গেছে। বলছে, দাদা তুমি যদি বিদিশাদির জন্য নতুন কোনো রিসার্চ পেপার লিখেছো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে সেটা বাড়িতে জানিয়ে দাও। কি করি বলো তো আমি? বিদিশাও অবশ্য উত্তরখানা দুষ্টুমি করেই দিল। তা ওরা যখন জিজ্ঞাসা করে তুমি কি উত্তর দাও? আর সত্যি বলো তো, আমাদের মধ্যে আসলে কি চলছে? মানে লোকে যদি জিজ্ঞাসা করে ওরা কারা, আমরা কি বলবো? সৌম্য এবার বেশ কিছুক্ষণ চুপ করে রইল।
হলের ভিতর তখন একটা রোম্যান্টিক দৃশ্য চলছে। সৌম্য অন্ধকারেও বিদিশার চোখের মণি দুটো স্পষ্ট দেখতে পাচ্ছিল। ও বিদিশার হাতটা নিজের হাতের উপর রাখল। কেন বিদিশা, কিছুই কি ঘটছে না? কিছুই কি চলছে না? এই যে রোজ বিকেলের অপেক্ষা, এই যে ফোনের ওপাশ থেকে তোমার গলার আওয়াজটা একবার শুনবো বলে আমার ছটফটানি, বৃষ্টির দিনে এক ছাতার নিচে আমাদের হেঁটে চলা, এগুলো কি কিছুই নয় বলছো? আসলে আমরা হয়তো শব্দ খরচ করতে ভয় পাই, কিন্তু আমাদের সাইলেন্সটা কিন্তু সবটুকু জানে। বিদিশা অবশ্য কোনো কথা বলল না, শুধু সৌম্যর হাতের তালুর উপর নিজের হাতের তালুর চাপটা বাড়িয়ে দিল। সেই অন্ধকার প্রেক্ষাগৃহে কোনো আড়ম্বর ছাড়াই যেন এক অব্যক্ত স্বীকৃতি বিনিময় হয়ে গিয়েছিল। এরপর দিন কয়েক পরের কথা। কোচিং নেই, কিন্তু সেদিনও সৌম্য আর বিদিশার দেখা করার পরিকল্পনা হলো রবীন্দ্র সরোবরে। লেকের ধারের সেই শান্ত পরিবেশ, পরন্ত বিকেলের মিঠে রোদ, আর গাছের পাতায় বাতাসের মড়মড় শব্দ, সব মিলিয়ে এ যেন এক অদ্ভুত মায়াবী পরিবেশ। সৌম্য আজ ওর ব্যাগ থেকে বের করলো একটা ছোট্ট মাটির পাত্র। তাতে খুব যত্ন করে লাগানো একটা বাহারি গাছ। এইটা নাও, এটা আমার নিজের হাতের তৈরি করা একটা স্পেশাল ফার্টিলাইজার দিয়ে লাগানো। হ্যাঁ, খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু যত্ন করলে অনেক দিন বাঁচবে, ঠিক আমাদের বন্ধুত্বটার মতো। বিদিশা অবাক হয়ে উপহারটা নিল। ও জানে সৌম্যর কাছে দামি উপহার দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু এই ছোট্ট উপহারটার পিছনে যে গভীর মমতা লুকিয়ে রয়েছে তা কোনো হিরে জহরত দিয়ে পাওয়া সম্ভব নয়। বিদিশাও ওর ব্যাগ থেকে বের করলো একটা হ্যান্ডমেড পেপারের তৈরি ডায়েরি আর একটা সুন্দর ফাউন্টেন পেন। আমি জানি তুমি তোমার রিসার্চের সব নোটগুলো কম্পিউটারে টাইপ করার চাইতে লিখতে ভালোবাসো। এই ডায়েরিতে তোমার সব স্বপ্নগুলো লিখে রেখো। যেদিন তোমার স্টার্টআপ সফল হবে সেদিন এই পেনটা দিয়েই তুমি সই করবে। আর হ্যাঁ, প্রথম সইটা করে কিন্তু তুমি আমাকেই দেবে। তোমার স্বপ্ন সত্যি হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না সৌম্য। তার জন্য যতদিন অপেক্ষা করতে হয় আমি করব। সৌম্যর চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। ও ভাবতেই পারেনি বিদিশা ওর ছোট ছোট শখগুলোকে এতটা গুরুত্ব দেবে। ওরা লেকের ধারের একটা ফাঁকা বেঞ্চে বসল। লেকের জলে তখন আকাশের প্রতিচ্ছবি স্বচ্ছ। দুর্দান্ত এটা বিদিশা। আমি হয়তো খুব সাধারণ, আমার বাবা নেই, মা নেই, বড় কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, শুধু রয়েছে জেদ আর স্বপ্ন। জানো তো, আমি কিন্তু তোমায় বিয়ের পর কোনো রাজপ্রাসাদ এনে দিতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি জীবনের প্রত্যেকটা বৃষ্টির দিনে আমি তোমার মাথার উপর ছাতা হয়ে থাকব। বিদিশা সৌম্যর চোখের দিকে তাকালো। না না, সে চোখে কোনো কৃত্রিমতা নেই, যা আছে তা শুধুই এক বুক আরতি। আমি তো রাজপ্রাসাদ চাইনি সৌম্য, আমি শুধু এমন একজনের হাত ধরতে চেয়েছিলাম যে ভিড়ের মাঝেও আমাকে একা হতে দেবে না। আর তুমি তো জানোই আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, আমি তোমার সাথে লড়াই করতে চাই। সৌম্য এবার বিদিশার দু হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে নিল। চারপাশের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। দূর থেকে তখন ভেসে আসছিল নিড়ে ফেরা পাখির ডাক। বিদিশা, আমার না আর এই লুকোচুরি, এই চেপে চেপে রাখা এসব ভালো লাগছে না।
আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে চাই। আমি আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো নিজের স্বপ্নকে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি। বিদিশার চোখের কোণ চিকচিক করে উঠল। 1 বছর আগের সেই বৃষ্টির দিনের পরিচয় আজ পূর্ণতা পেল। বিদিশা মাথাটা সৌম্যর কাঁধে রাখল। আমি জানতাম, আমি অনেক দিন থেকেই তোমাকে ভালোবাসি সৌম্য। শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষা করছিলাম। সেই গোধূলি বেলায় রবীন্দ্র সরোবরের বাতাস সাক্ষী হয়ে রইল এক পবিত্র অঙ্গীকারের। না না, কোনো আংটি বদল নয়, কোনো জাঁকজমকপূর্ণ ডিনার পার্টিও নয়। শুধু দুটো হাত এক হয়ে গেল আগামী দিনের সমস্ত ঝড়ের মোকাবিলা করার জন্য। অবশ্য পরবর্তী দিনগুলোতে ওদের এই লুকোচুরি প্রেম আরও গভীর হলো। কখনো ওরা কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে গিয়ে পুরনো বইয়ের গন্ধ মাখত, আবার কখনো হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে এক বাটি ঘুগনি শেয়ার করে খেত। বড় কোনো রেস্তোরাঁয় যাওয়ার সামর্থ্য সৌম্যর ছিল না, আর বিদিশাও সেটা চাইতও না। ওর কাছে সৌম্যর সাথে একটা সাধারণ চায়ের দোকানে বসে ভাঁড়ে চা খাওয়াটাই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ রোম্যান্স। একদিন বৃষ্টির দুপুরে ওরা একটা ছোট্ট ক্যাফেতে বসেছিল। বৃষ্টি পড়ার শব্দে ক্যাফের ভেতরটা যেন একটা আলাদা আইসল্যান্ড হয়ে উঠেছিল। বিদিশা হেসে বলল, জানো সৌম্য, আজ রক্তিমা আমায় বলছিল, দিদি তুমি আমার বৌদি হলে কিন্তু দারুণ মজা হবে। আমি আর ঋদ্ধি মিলে তখন তোমাদের ডাবল ডেটে নিয়ে যাব। সৌম্য অবশ্য একটু লজ্জাই পেল। আরে ধুর, এই মেয়েটা না একটু বেশি পেকে গেছে। তবে জানো তো বিদিশা, ঋদ্ধিও কিন্তু আমার খুব খোঁজ নেয়। মাঝে মাঝে ভাবি এই ছোট ছোট দুটো ছেলে মেয়ে আমাদের এই রিলেশনটার খুঁটি হয়ে দাঁড়িয়ে গেছে না? কিন্তু সৌম্য, বাবার বিষয়টা যখন আসবে তখন কি হবে? বাবা কিন্তু খুব জেদি। তোমার রিসার্চ বা তোমার স্টার্ট আপকে কোনো গুরুত্বই দেবে না। শুধু দেখবে তোমার বর্তমানে কত রোজগার। আমি জানি বিদিশা, বাস্তবটা স্বপ্নের মতো রঙিন নয়, কিন্তু বিশ্বাস করো, আমি না চাই না তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর সংসার করতে। আমার কোনো অভিশাপ নেওয়ার শক্তিই নেই। মা বাবা বেঁচে থাকলে হয়তো তারাই তোমার বাবার সামনে গিয়ে হাত জোর করতেন। এখন আমার তো শুধু ওই বোনটাই আছে। আমি ওর সম্মান আর তোমার বাবার আশীর্বাদ নিয়েই তোমাকে আমি নিজের কাছে আনতে চাই। বিদিশা চুপ করে রইল, কারণ ও জানে ওর বাবা সৌমেন্দ্রবাবু ঠিক কতটা কঠিন মানুষ। কিন্তু সৌম্যর এই সততা আর বড়দের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধা বিদিশাকে যেন আরও বেশি ভালোবাসতে বাধ্য করছিল। সেই বিকেলে ফেরার পথে সৌম্য বিদিশার হাতে একটা জুঁই ফুলের মালা ধরিয়ে দিয়েছিল। এটা কিন্তু মাথায় পড়ে নিতেই পারো। গন্ধটা এত মিষ্টি, ঠিক তোমার গায়ের গন্ধের মতো। বিদিশা মালাটা ওর খোঁপায় জড়িয়ে নিল। মালার গন্ধ আর সৌম্যর ভালোবাসার উষ্ণতায় এক মুহূর্তের জন্য ও ভুলে গেল যে ওর সামনে একটা বিশাল অন্ধকার পাহাড় দাঁড়িয়ে আছে। ওরা দুজন এখন এক মোহময় ঘোরের মধ্যে দিয়ে হাঁটছে, কিন্তু সেই ঘোরের আড়ালে বাস্তব তার বিষাক্ত নিঃশ্বাস নিয়ে অপেক্ষা করছিল। সেদিন রাত তখন প্রায় 8:30 বা 8:45। বিদিশাদের রক্ষণশীল ছিমছাম ড্রয়িং রুমে একটা অদ্ভুত গুমোট ভাব, নিস্তব্ধতা বড় বেশি প্রখর। সোফায় বসে আছেন সৌমেন্দ্রবাবু, বিদিশার বাবা। তাঁর চশমার ওপাশে চোখ দুটো আজ বড্ড বেশি স্থির।
হাতে একটা খবরের কাগজ থাকলেও সেদিকে তার লক্ষ্য নেই। সামনের চেয়ারে বসে ঋদ্ধি পড়ার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু তার চোখের পাতা কাঁপছে, কারণ ও বুঝতে পারছে আজ বাড়িতে একটা বড়সড় ঝড় আসতে চলেছে। সৌমেন্দ্রবাবু হঠাৎ খবরের কাগজটা ভাঁজ করে সশব্দে টেবিলের উপর রাখলেন। শব্দটা ঋদ্ধির কানে চাবুকের মতো গিয়ে বিঁধল। ঋদ্ধি, তোর দিদির তো 6টায় অফিস ছুটি হওয়ার কথা বলেছিলাম, এখন 8:30 বাজে। রোজ এত দেরি কেন হচ্ছে ওর? তুই নিশ্চয়ই কিছু জানিস। ঋদ্ধি খানিকটা আমতা আমতা করেই বলল, ও তো বলল অফিসে ইদানিং কাজের খুব চাপ, প্রজেক্ট জমা দেওয়ার ডেডলাইন আছে বোধহয়। কাজের চাপ নাকি অন্য কিছুর চাপ? ঋদ্ধি, তুই তো ওর সাথেই ফিরিস মাঝে মাঝে। কোচিং ক্লাস থেকে তোকে আনতে যাওয়ার নাম করে ও কি কোথাও যায়? কারোর সাথে দেখা করে? এবার ঋদ্ধি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর বলল, আমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বাবা, দিদি কোথায় যায় না যায় সেটা কি সবসময় আমার জানার কথা? এই কথা শুনে সৌমেন্দ্রবাবু গলার স্বর এক ধাপ চড়িয়ে বললেন, আমাকে মিথ্যে বলে পার পাবি না ঋদ্ধি। আমি শিক্ষক মানুষ, তোদের মতো ছেলেপিলেদের নিয়েই আমার কাজ। মানুষের চোখের ভাষা পড়তে পারি। তোর দিদি যে একটা ভবঘুরে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, এটা কি তুই জানিস না? আমি খবর পেয়েছি, আমার পরিচিত একজন নন্দন চত্বরে ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। তুই কি আড়াল করছিস ওকে? ঋদ্ধি তবুও চুপ করেই রইল। উত্তর দেওয়ার মতো কোনো যুক্তি ওর কাছে নেই। ঠিক সেই মুহূর্তেই কলিং বেলটা সশব্দে বেজে উঠল। ঘড়িতে তখন প্রায় রাত্রি 9:40। বিদিশা ঘরে ঢুকল। ওর চেহারায় একটা ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে একটা তৃপ্তির আভা লেগে রয়েছে। কিন্তু ঘরে ঢুকেই বাবার রুক্ষ মূর্তি আর ঋদ্ধির ফ্যাকাশে মুখ দেখে থমকে দাঁড়ালো বিদিশা। বাহ, খুব ভালো সময় বাড়ি ফিরছেন আজকাল ম্যাডাম। রাত 9:30 বেজে গেছে। অফিস কি এখন তাহলে নাইট শিফটে চলে? বিদিশা ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, আজ একটু কাজ ছিল বাবা। কেন, কিছু হয়েছে? হয়েছে মানে? অনেক কিছু হয়েছে। বিদিশা, আমি তোকে স্বাধীনতা দিয়েছিলাম পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু সেই স্বাধীনতার সুযোগ নিয়ে তুই আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিবি, এটা এটা আশা করিনি। বিদিশা এবার খানিকটা অবাক। আমি ঠিক বুঝলাম না বাবা, তুমি কিসের কথা বলছো? একদম ন্যাকা সাজিস না। ওই যে এগ্রিকালচার না কি সব ছাইপাশ নিয়ে পড়া এক ছোকরার সাথে ঘুরে বেড়াচ্ছিস, তার সব খবর আমি পেয়েছি। ভব ঘুরে বেকার ছেলের সাথে প্রেম করে আমাদের বংশের মান ডোবানোর প্ল্যান করছিস। ওই ছেলেটা তোকে ভবিষ্যতে খাওয়াবে কি? ওর নিজেরই কোনো ভবিষ্যৎ নেই, ও তোর ভবিষ্যৎটাও নষ্ট করে দেবে বিদিশা। বিদিশা আর চোখে ঋদ্ধির দিকে তাকালো। ওর মনে হলো ভাইটাই বোধহয় কালপ্রিট। ঋদ্ধিটা হয়তো সবটা বলে দিয়েছে বাবাকে। ওর নিজের ভাই হয়ে এমন একটা বিশ্বাসভঙ্গ করল। তবে বিদিশা তীব্র স্বরে জবাব দিল বাবাকে, বাবা, তুমি যার কথা বলছো সে কোনো ভবঘুরে নয়। ও রিসার্চ করছে, তাও আবার নিজের চেষ্টায়। আর ওর নাম সৌম্য। ও অত্যন্ত সৎ একজন মানুষ। ওর বর্তমান পরিস্থিতি দেখে ওকে বিচার করা তোমার সাজে না। ব্যাস, শোনা মাত্রই সৌমেন্দ্রবাবুর মাথা গেল গরম হয়ে। সোজা উঠে দাঁড়ালেন সোফা থেকে। আমাকে শেখাতে আসিস না কোনটা আমার সাজে আর কোনটা সাজে না। একটা হেডমাস্টারের মেয়ে হয়ে তুই একটা রাস্তার ছেলের সাথে হাত ধরে ঘুরবি। কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ হবে যদি না তুই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসিস। মনে রাখবি, এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মই মেনে চলতে হবে। বিদিশা আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে গটগট করে চলে গেল। এক বুক অভিমানে ফেটে যাচ্ছে।
ঘরে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল বিদিশা। কিছুক্ষণ পরেই ঋদ্ধি দরজায় টোকা দিল। বিদিশা দরজা খুলে ওকে প্রায় হ্যাঁচকা টেনে ভিতরে ডেকে নিল। কি রে ঋদ্ধি, তুই বাবাকে সব বলে দিলি? আমি তোকে কতটা বিশ্বাস করতাম জানিস? তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোকে, আর তুই আমার নিজের ভাই হয়ে আমার পিছনে ছুরি মারলি। ঋদ্ধির তখন প্রায় কাঁদো কাঁদো অবস্থা। দিদি, তুমি ভুল বুঝছো। আমি বাবাকে কিছুই বলিনি। বাবা কার কাছ থেকে যেন খবর পেয়েছে, আমায় আধ ঘন্টা দূরে জেরা করছিল। আমি তোমাকেই বাঁচানোর চেষ্টা করেছি দিদি, কিন্তু বাবা আমাদের সব গতিবিধি আগে থেকেই জেনে বসে আছেন। বিদিশা পরিস্থিতি বুঝে একটু শান্ত হয়ে বলল, তাহলে কে বলল? নিশ্চয়ই এমন কেউ যার লোকের ঘরের হাঁড়ির দিকে নজর বেশি। যাই হোক, তুই যদি না বলে থাকিস তবে সরি, কিন্তু বাবার মানসিকতা আজ আমি দেখলাম আর অবাক হয়ে গেলাম। বাবা শুধু টাকার স্ট্যাটাস ছাড়া আর কিচ্ছু বোঝে না। দিদি, সৌম্যদা মানুষটা খুব ভালো, কিন্তু বাবার কাছে ওর কোনো মূল্য নেই। বাবা শুধু চায় তুই এমন কাউকে বিয়ে কর যার একটা বিশাল ফ্ল্যাট, গাড়ি আর এস্টাবলিশড ক্যারিয়ার আছে। তুই এখন কি করবি? আমি আর লুকোচুরি করব না ঋদ্ধি, এভাবে চোরের মতো প্রেম করা যায় না। আমি বাবাকে সোজাসুজি জানিয়ে দেব, যা হবার হবে। রাত তখন প্রায় 11টা। বিদিশা বিছানায় শুয়ে ছটফট করছিল। অবশেষে ওপাশ থেকে ফোনটা তুলল সৌম্য। সৌম্য অবশ্য তখন ল্যাপটপে নিজের রিসার্চের কিছু একটা ডকুমেন্টেশন করছিল। হ্যালো বিদিশা, এত রাতে সব ঠিক আছে তো? বিদিশার গলার স্বর যেন বুঝে আসছে। না সৌম্য, কিচ্ছু ঠিক নেই। বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। বাবা আজ আমায় খুব অপমান করেছেন, তোমাকে নিয়ে জানোই তাই বলেছেন। টেলিফোনের ওপাশে সৌম্য কিছুক্ষণ চুপ করে রইল। একটা দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। আমি জানতাম বিদিশা, এই দিনটা তো একদিন আসতোই। এভাবে কি আর সত্যিটা লুকিয়ে রাখা যায়? আর সত্যির রূপ একটু কর্কশই হয়। তোমার বাবা শিক্ষক মানুষ, ওনার রাগ হওয়াটা হয়তো খুব স্বাভাবিক। আমি তো সত্যিই একটা বেকার মানুষ। তুমি নিজেকে বেকার বলো না সৌম্য, আমার খুব খারাপ লাগে। আমি বাবাকে বলেছি তুমি কি করছো, কিন্তু উনি শুনতে চাইলেন না। আমি যদি তোমার সঙ্গে সম্পর্কটা না ভেঙে দিই তাহলে বাবা আমাকে অফিস যেতে বারণ করে দেবে বলেছে। প্লিজ সৌম্য, চলো না আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলি। এইসব কি পাগলামি বিদিশা? পালানোর কথা দুঃস্বপ্নেও ভেবো না। আমি চাই না তুমি তোমার বাবার অবাধ্য হয়ে কোনো ভুল ডিসিশন নাও। তুমি কাল সাহস করে ওনার সামনে বসো, সব সত্যিটুকু খুলে বলো। আমার কথা লুকোচ্ছ বলেই ওনার রাগ বেশি হচ্ছে। তুমি যখন সোজাসুজি ওনাকে সব কিছু বলবে যে তুমি আমাকে ভালোবাসো, তখন তো উনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। তোমার ভয় হচ্ছে না সৌম্য? বাবা যদি তোমাকে ডেকে অপমান করে? অপমান যদি করেন তো করবেন, অপমানটাও তো জীবনের একটা অংশ বিদিশা। আমি বড়দের আশীর্বাদ নিয়ে তবেই নতুন জীবন শুরু করতে চাই। যদি উনি মনে করেন অপমান করলে ওনার মন শান্ত হবে তবে তাই হবে, কিন্তু আমি চাই তুমি কাল সকালে সব সত্যিটুকু জানিয়ে দাও। আমাদের এমন মিথ্যের আশ্রয় নিয়ে থাকা উচিত না। জানো তো বিদিশা, মা বারবার বলতেন সত্যি কঠিন হলেও সেই পথেই কিন্তু শান্তি আসে। আমাদের ভালোবাসার ওপর যদি তোমার বিশ্বাস থাকে তবে সত্যিটা বলেই দাও। বিদিশা এবার একটু সাহস পেল। ঠিক আছে সৌম্য, তুমি যখন বলছো আমি কাল সকালেই বাবার সাথে কথা বলবো। আমি বলবো বাবাকে যে আমি শুধু তোমাকেই বিয়ে করব, আর কেউ আমার জীবনে আসবে না। আমারও তাই মনে হয়, সবটা সত্যি বলে দেওয়াই ভালো। তুমি সাবধানে থেকো বিদিশা। রক্তিমাও খুব চিন্তা করছিল,
ও বলছিল ঋদ্ধির সঙ্গে ওর কথা হয়েছে। শোনো, আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো ঝড়ই কিন্তু আমাদের দমাতে পারবে না। পরের দিন সকাল, ড্রয়িং রুমে চায়ের কাপ হাতে বসে আছেন সৌমেন্দ্রবাবু। বিদিশা ধীর পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালো। ঋদ্ধি আড়াল থেকে লক্ষ্য করছে। বিদিশার আজ প্রতিদিনের মতো অফিসে বেরোনোর আগের সাজগোজের বালাই নেই, কিন্তু ওর চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। চায়ের কাপে চুমুক দিয়ে সৌমেন্দ্রবাবু জবাব দিলেন, ওই ছেলেটার বিষয়ে কথা না বলাই ভালো। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি তোমার সিদ্ধান্ত জানতে আসিনি বাবা, আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। আমি সৌম্যকে ভালোবাসি। ও আজ সফল নাও হতে পারে, কিন্তু ওর স্বপ্নগুলো সফল হওয়ার ক্ষমতা রাখে। ও এগ্রিকালচার নিয়ে যে কাজটা করছে তা আমাদের দেশের জন্য দরকারি। তুমি যে চাকরির মোহ মায়ায় ডুবে আছো না, ও সেটা চায় না। ও নিজের পায়ে দাঁড়াতে চায়, আর আমি ঠিক করেছি আমি ওর সাথেই জীবন কাটাবো। সৌমেন্দ্রবাবু কাপটা সজোরে টেবিলের উপর রেখে আবারও গলার পারদ চড়ালেন। স্পর্ধা তো কম নয়। আমার মুখের ওপর দাঁড়িয়ে সব কথা বলছিস। ওই চালচুলোহীন ভবঘুরে তোকে কি সুখ দেবে? তুই কি জানিস একটা সংসার চালাতে কত টাকা লাগে? পান্তা ভাতে এক কুচো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাও জুটবে না ওই ছেলের সাথে থাকলে। সুখ মানে শুধু টাকা নয় বাবা। সৌম্যর কাছে যেটা আছে তা অনেকেরই নেই, সততা আর লড়াই করার ক্ষমতা। আমি পালিয়ে গিয়ে শুধু শুধু লোক হাসাতে চাই না বাবা, তাই তোমাকে সোজাসুজি বললাম। আমি চাই তুমি একবার ওর সাথে কথা বলো। ও কেমন মানুষ সেটা নিজের চোখে দেখো, তারপর বিচার করো। সৌমেন্দ্রবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কিছু একটা ভাবছেন। তারপর বললেন, ঠিক আছে, তোর যখন এতই জেদ, তবে ডাকটাকে আসুক আমার সামনে। আমিও দেখতে চাই সে আমার মেয়েকে সুখী রাখার কি কি যুক্তি সাজিয়ে রেখেছে। কিন্তু মনে রাখিস বিদিশা, যদি সে আমাকে সন্তুষ্ট করতে না পারে, তবে সারা জীবনের মতো তার নাম মুছে ফেলতে হবে তোকে। বিদিশা একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জানে যুদ্ধটা বোধহয় শুরু হয়েই গেল। সৌম্যকে এবার আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে। ও নিজের ঘরে ফিরে গিয়ে ফোন করল সৌম্যকে। সৌম্য, বাবা রাজি হয়েছে, তোমার সাথে কথা বলতে চায়। তুমি কি কাল আসতে পারবে? টেলিফোনের ওপাশ থেকে শান্ত স্বরে জবাব দিল সৌম্য। অবশ্যই আসবো বিদিশা। আমি তো ওনার সামনাসামনি বসার সুযোগটুকুই চেয়েছিলাম। আমি তো ভয় পাইনি। তুমিও চিন্তা করো না, শান্ত থেকো। কাল দেখা হচ্ছে বিকেলে। বিকেলের আকাশটা আজ রক্তাক্ত লাল। ডালহৌসির মোড় থেকে শুরু করে সারা শহর যেন কোনো এক বড় সংঘাতের অপেক্ষা করছে। বিদিশা ওর ঘরের জানলার গ্রিল ধরে তাকিয়ে আছে দূরে রাস্তার দিকে। কাল এই সময়টা হয়তো ওর জীবনের গতিপথ ঠিক করে দেবে। একদিকে ওর বাবা, আর অন্যদিকে ওর ভালোবাসার মানুষ। মাঝখানে দাঁড়িয়ে আছে আদর্শ আর বাস্তবতার একটা বিশাল দেওয়াল। সৌম্য এখন বাড়িতে নিজের ডায়েরিটা গুছিয়ে নিচ্ছে। ওর বোন রক্তিমা পাশে বসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, দাদা, তুমি পারবে তো? ভয় লাগছে না? ভয় কার মনে থাকে না, কিন্তু বিদিশার ভালোবাসা আমার মনের জোর। আমি মিথ্যে বলবো না, ভয় খানিকটা হচ্ছে, তবে সত্যিটুকু তো সামনাসামনি ফেস করা দরকার। বাকিটা বিদিশার বাবার সিদ্ধান্ত। আমি শুধু তোকে একটা কথাই বলবো, পরিস্থিতি যাই হোক, নিজের স্বপ্নগুলোকে কিন্তু সত্যি করতে ভুলবি না। সৌম্য আর বিদিশার গল্পের এই মোড়টা যেন এক উত্তাল মোহনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে কাল বিকেলে
সৌম্যর জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হবে। আর দেখতে দেখতেই সময় কাটল। চলে এলো পরের দিন বিকেল। এই বিকেলের তপ্ত রোদটা বিদিশাদের ড্রয়িং রুমের জানলার পর্দা দিয়ে এসে ভিতরে পড়ছে। ঘরের পরিবেশটা যেন থমথমে। সৌম্য আসবে। বিদিশা গত আধ ঘন্টা ধরে ওর ঘরের জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে। বুকটা দুরু দুরু করে কাঁপছে। হাত কাঁপছে ফোনে মেসেজ টাইপ করতে করতেও। সোমু, বাবা আজ খুব উত্তেজিত। তুমি আসার পর বাবা যদি খুব কড়া কথা বলে, তুমি কিন্তু মাথা ঠান্ডা রেখো। প্লিজ, কোনো তর্ক করো না। সৌম্য তখন রাস্তার মোড়ে, পরনে এক্কেবারে আয়রন করা একটা হালকা ঘিয়ে রঙের পাঞ্জাবি। মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল সৌম্য। তারপর রিপ্লাই দিল, চিন্তা করো না বিদিশা, আমি তোমার বাবার সঙ্গে খুব শান্ত মাথায় কথা বলবো। আমি তো শুধু সত্যিটুকু জানাতেই আসছি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সৌম্য যখন কলিং বেলটা বাজালো, বিদিশা দৌড়ে গিয়ে দরজা খুলল। সৌম্যর শান্ত চোখের দিকে তাকিয়ে বিদিশা একটু আশ্বস্ত হওয়ার চেষ্টা করল। ড্রয়িং রুমে তখন সোফায় গম্ভীর মুখে বসে আছেন সৌমেন্দ্রবাবু। পাশে মাথা নিচু করে বসে আছে ভাই ঋদ্ধি। সৌম্য ঘরে ঢুকে খুব নম্রভাবে নিচু হয়ে সৌমেন্দ্রবাবুকে প্রণাম করল। কিন্তু সৌমেন্দ্রবাবু পা সরিয়ে নিয়ে খানিক রুক্ষ স্বরে বললেন, থাক, ওসব লৌকিকতা করতে হবে না, বসো। যা বলার সোজাসুজি বলবে, আমার হাতে সময় খুব কম। বেশ বিনয় নিয়েই সোফার এক কোণে বসল সৌম্য। আসলে আপনি আসতে বলেছিলেন বলে সাহস সঞ্চয় করে চলেই এলাম। বিদিশা হয়তো আপনাকে সবটাই বলেছে, তবুও আমি আমার দিক থেকে নিজে একবার সবটা স্পষ্ট করে দিতে চাইছি। তো তুমি নাকি এগ্রিকালচার নিয়ে কিসব করছো? কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারলে না, নাকি সেই ইচ্ছাই নেই? আসলে দেখুন কাকু, আমি এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি। ইচ্ছে থাকলেই তো কোনো না কোনো ফার্টিলাইজেশন কিংবা সিডস প্রোডাকশন কোম্পানিতে সেলসের কাজ করতে পারতাম, কিন্তু আমার এইমটা একটু অন্যরকম। এই মুহূর্তে একটা ফ্রিল্যান্স রিসার্চ করছি। আমার নিজের একটা স্টার্ট আপের প্ল্যানিং রয়েছে। আমি চাইছি আধুনিক প্রযুক্তিতে অর্গ্যানিক ফার্মিং, অর্থাৎ বলতে পারেন সার মুক্ত, বিষমুক্ত চাষবাস নিয়ে কাজ করতে। বাড়িতে বসেও ল্যাবের কাজ চালিয়ে যাওয়া সম্ভব, কিন্তু যদি একবার প্রজেক্টটা দাঁড়িয়ে যায় তাহলেই। বিদ্রুপের হাসি হাসলেন সৌমেন্দ্রবাবু। প্রজেক্ট, স্টার্ট আপ, এসব গাল ভরা নাম দিয়ে বেকারত্ব ঢাকা যায় না হে ছোকরা। সোজাসুজি কথা বলো, তুমি কি চাষা হতে চাইছো? মানে কাদামাটি নিয়ে ঘষা মাজা করে আমার মেয়ের ভরণ পোষণ চালাবে? একটা হাই স্কুলের হেডমাস্টারের মেয়ে আজ কিনা শেষে একজন চাষার সাথে ঘর বাঁধবে? লজ্জা করে না তোমার এইসব প্রস্তাব নিয়ে আসতে? গলার স্বর শান্ত রেখে সৌম্য জবাব দিল, না কাকু, লজ্জা কিসের? চাষ করাটা কি লজ্জার? আমরা রোজ যেগুলো খাই তা তো এই মাটির বুক থেকেই আসে, বলুন। আমি সায়েন্সটাকে কাজে লাগিয়ে সেটাকে আরেকটু উন্নত করতে চাইছি। বিশ্বাস করুন, আমি খেটে খেতে জানি, ভবঘুরে নই। এবার আবারও মেজাজ হারালেন সৌমেন্দ্রবাবু। চিৎকার করে উঠে দাঁড়িয়ে পড়লেন। চুপ করো, অনেক জ্ঞান দিয়েছ। এই শহরে সচ্ছলভাবে বাঁচতে হলে একটা সরকারি চাকরি বা বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির অফার লেটার লাগে। তোমার ওই মাটির গন্ধওয়ালা স্বপ্নের কোনো দাম নেই আমার কাছে। আমার মেয়েকে আমি কোনো অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিতে পারি না। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। না, সৌম্য আর কোনো কথা বলতে পারল না। অপমানে ওর
কান মাথা ঝাঁঝাঁ করছে। ও একবার বিদিশার দিকে তাকালো। বিদিশার চোখ ছলছল করছে। সৌম্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। পিছন থেকে সৌমেন্দ্রবাবুর কর্কশ কণ্ঠস্বর তখনও শোনা যাচ্ছে, চাষা কোথাকার, এত বড় আস্পর্ধা। সৌম্য চলে যাওয়ার পর ঋদ্ধি নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করল। ও নিজেও ছটফট করছিল। ফোন করল রক্তিমাকে। ওদিকে রক্তিমাও কান্না ভেজা গলায় দাদার অপমান শুনে জবাব দিল। রক্তিমা, তোর দাদার সঙ্গে বাবার কথা হলো। দিদি কাঁদছে, সৌম্যদাও খুব কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। কান্নায় রক্তিমার গলা জড়িয়ে আসছে। রিদ্ধি, বাবা নেই বলে কি যে কেউ দাদাকে যা নয় তাই বলতে পারে? দাদা তো কোনো অন্যায় করেনি। আমি জানি রক্তিমা, বাবা খুব জেদি, কিন্তু দেখিস সৌম্যদা যদি নিজেকে প্রমাণ করতে পারে তবে বাবা ঠিক মেনে নেবেন। শোন, ওরা সেটেল হয়ে গেলেই তো আমাদের রাস্তা ক্লিয়ার। হ্যাঁ, তখন আমাদের আর লুকোতে হবে না। রক্তিমা একটু ম্লান হেসে জবাব দিল, তুই এই অবস্থাতে আর কি করছিস? তবে সত্যি রিদ্ধি, আমি চাই দাদা মাথা উঁচু করে দাঁড়াক। ওই হেডমাস্টার মশাই বাবাকে বুঝিয়ে দিক যে চাষারও দাম আছে। দিন কয়েক পর বিদিশা আবার লুকিয়ে দেখা করল সৌম্যর সঙ্গে। কলেজ স্ট্রিটের এক কোণে একটা ছোট্ট ক্যাফেতে। সৌম্যকে দেখে মনে হচ্ছে যেন ছেলেটা এই কয়েকটা দিনেই খুব ভেঙে পড়েছে। শোনো, বাবার কথায় কিন্তু তুমি দমে যেও না। বাবা ওই রকমই। তোমাকে প্রমাণ করতে হবে সৌম্য, দাঁড়াতে হবে নিজের পায়ে। আমি ভাবছি কয়েকটা চাকরির ইন্টারভিউ দেব বিদিশা। যদিও মাস্টার্স করা নেই বলে অনেক জায়গাতেই চান্স কম, তবু ট্রাই করব। কিন্তু আমার রিসার্চের কাজটা আমি ছাড়তে পারবো না। ওটাই আসলে আমার একমাত্র ধ্যান জ্ঞান। এরপর থেকে শুরু হলো এক অন্য রকম স্ট্রাগল। সৌম্য এরপর কয়েকটা মাস পাগলের মতো চাকরির ইন্টারভিউ দিল, কিন্তু মাস্টার্স ডিগ্রি না থাকায় আর পারিবারিক পরিস্থিতির চাপে উচ্চশিক্ষা সেভাবে না হওয়ায় কোনো বড় পোস্টের ইন্টারভিউতে সফল হতে পারল না। বারংবার ব্যর্থতা ওকে গ্রাস করছিল, কিন্তু সেই অন্ধকারের মাঝেই একটা আলো তো ফুটে উঠল বৈকি। সৌম্য ওর বাড়ির পিছনের সামান্য জমিতে আর ছাদে শুরু করলো পরীক্ষামূলক চাষ। অত্যাধুনিক পদ্ধতিতে মাশরুম, স্ট্রবেরি আর ড্রাগন ফ্রুটের মতো দামি অর্গানিক ফল এবং সবজি চাষ করতে শুরু করলো ও। পাশাপাশি সৌম্যজ অ্যাগ্রো নামে একটা ইউটিউব চ্যানেলও খুলল, যেখানে ও খুব সহজ ভাষায় শেখাতে শুরু করলো কিভাবে অল্প পুঁজিতে লাভজনক এবং বিষমুক্ত চাষ করা যায়। আশ্চর্যজনকভাবে মাস 6 মধ্যেই ওর ভিডিওগুলো একের পর এক ভাইরাল হতে শুরু করলো। হাজার হাজার তরুণ এবং কৃষক ওর পরামর্শ নিতে শুরু করলো। ওর খামার থেকে উৎপাদিত ড্রাগন ফ্রুট আর মাশরুম শহরের বড় বড় সুপারমার্কেটে বেশ দামে বিক্রি হতেও শুরু করলো। সৌম্যর কিন্তু এখন আর সেরকম আগের মতো অভাব নেই। ও প্রমাণ করতে পারল যে মাটি কেবল ধুলোবালি নয়, সোনাও ফলাতে পারে। তারপর আবার একদিন বিকেলে বিদিশা সাহস সঞ্চয় করে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। সৌমেন্দ্রবাবু তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। বাবা, তুমি কি জানো সৌম্য এখন কি করছে? ও সফল। ওর ইউটিউব চ্যানেলে লাখ লাখ মানুষ। ও এখন আর বেকার নেই। ও অনেক সম্মানের সাথে রোজগার করছে। এবার তো ওকে তোমাদের মেনে নেওয়া উচিত। সৌমেন্দ্রবাবু চায়ের কাপটা সশব্দে নামিয়ে রাখলেন। তার চোখে মুখে সেই আগের মতোই কাঠিন্য। ইউটিউব ওসব বরং দিয়ে আমাকে ভোলাতে আসিস না। 4টে লোক ভিডিও দেখলেই কেউ বড় লোক হয়ে যায় না। আর চাষবাস নিয়ে গৌরব করার কিছু নেই। আমি আমার কলিগ সমাপন বাবুর সাথে কথা বলে ফেলেছি।
ওনার ছেলে অভিক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে আছে, মোটা টাকার মাইনে পায়। আমি তোর বিয়ের কথা পাকাপাকি করতে চলেছি। আগামী রবিবার ওরা তোকে দেখতে আসবে। বিদিশা খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর বলল, বাবা, তুমি আমার মতামত একবারও জানতে চাইলে না। আমি বলে দিয়েছি আমি সৌম্য ছাড়া কাউকে বিয়ে করব না। আমার বাড়িতে থাকলে আমার কথাই মেনে চলতে হবে। ওই চাষা ছেলের সাথে কোনো ভবিষ্যৎ তোর নেই। আমি তো তোকে মরতে দিতে পারি না। রবিবার অভিজ্ঞতা আসছে, এটাই শেষ কথা। বিদিশা এবার আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে ঢুকে গেল। ওর পৃথিবীটা যেন চোখের সামনে দুলে উঠল। ও কাঁপা কাঁপা হাতে ফোন করলো সৌম্যকে। সৌম্য সব শেষ হয়ে যাচ্ছে। বাবা শুনছে না। ওনার একটা কলিগের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী রবিবার ওরা আমায় দেখতে আসছে। আমি কি করব সৌম্য? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। অপর প্রান্তে সৌম্য বেশ খানিকক্ষণ নীরব হয়ে রইল। বিদিশা শুনতে পেল সৌম্যর ভারী নিঃশ্বাসের শব্দ। সৌম্য শান্ত কিন্তু যন্ত্রণা কাতর স্বরে জবাব দিল, বিদিশা, আমি আজ নিজের পায়ে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু তোমার বাবার কাছে আজও আমি একটা তুচ্ছ চাষা ছাড়া আর কিছুই হয়ে উঠতে পারলাম না। আসলে আভিজাত্যের লড়াইয়ে আমার পরিশ্রম হেরে যাচ্ছে বারবার। তুমি ভয় পাচ্ছ বিদিশা? আমি ভয় পাচ্ছি না সৌম্য, আমিও লড়তে চাই, কিন্তু বাবা এবার একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে। তুমি কি কিছু একটা করবে? সৌম্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বড়দের অভিশাপ মেনে নিতে পারবো না বিদিশা। আমার ছোট বোনটার কথাও আমায় ভাবতে হবে। তুমি প্লিজ রবিবার পর্যন্ত ধৈর্য ধরো। দেখি না বিধাতা কপালে কি লিখে রেখেছেন। আমাদের ভালোবাসাটা যদি সত্যি হয় তবে কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। ফোনটা রেখে দিল সৌম্য, কিন্তু ওর চোখে তখন জমাট বাঁধছে এক ঘন অন্ধকার। ও কি পারবে এই সামাজিক পাঁচিলটা টপকাতে, নাকি এই আগুনের খেলায় শেষমেশ ভালোবাসাটাই ছাই হয়ে যাবে? সৌম্যর ঘরের জানলার ধারে স্তূপ হয়ে পড়ে আছে এক গাদা ফাইল। আজ সকালেই লোন অফিস থেকে ফোন এসেছিল। ওর অ্যাগ্রো ফার্মিংয়ের লোন অ্যাপ্লিকেশনটা টেকনিক্যাল কোনো একটা কারণে রিজেক্ট হয়েছে। পাশাপাশি দুটো নামি জার্নাল থেকেও ওর রিসার্চ পেপার ফিরে এসেছে। সৌম্য দু হাতে মাথা চেপে টেবিলের উপর ঝুঁকে বসে পড়ল। ঠিক সেই সময় বেজে উঠল বিদিশার ফোনটা। ভাঙা ভাঙা গলায় সৌম্য জবাব দিল, বিদিশা, আমার সব রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। লোনটা স্যাংশন হলো না, রিসার্চ পেপারটাও রিজেক্ট হলো। মনে হচ্ছে এই সোসাইটি আমায় কোনোভাবেই ওপরে উঠতে দেবে না। আমি কি সত্যিই একটা ফেলিয়ার? আমি সত্যিই ব্যর্থ। এবার বিদিশার গলায় খানিকটা দৃঢ়তা ফিরে এলো। একদম না সৌম্য, পেপারে রিজেক্ট হয়েছো মানে তোমার কাজ খারাপ নয়। হয়তো ওদের বোঝার ক্ষমতার ঘাটতি আছে। আর লোন না হলে আমি আছি। আমি কয়েক বছর ধরে যা জমিয়েছি তা দিয়ে ছোট একটা কাজ শুরু করো তুমি। এভাবে ভেঙে পড়লে আমি কার ওপর ভরসা করব? অন্ধকার ঘন হলেই তো ভোরের আলো ফুটে ওঠে। তুমি লড়াইটা ছেড়ো না প্লিজ। সেদিন বিকেলে বিদিশা জোর করে সৌম্যকে একটা রেস্তোরাঁয় ডেকে পাঠালো। সেখানে বিদিশার মা সুজাতা দেবী আগে থেকেই উপস্থিত ছিলেন। সৌম্য, চলো আমরা পালিয়ে গিয়ে কোনো মন্দিরে বিয়ে করে নি। বাবা কোনোদিন আমাদের বুঝবে না। এভাবে ধোকে ধোকে বাঁচার চেয়ে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া ভালো। না না বিদিশা, পালিয়ে গিয়ে বিয়ে করাটা কাপুরুষের কাজ। আমি চাই বড়দের আশীর্বাদ নিয়ে সাহসের সঙ্গে তোমাকে নিজের কাছে নিয়ে আসতে। লুকোচুরি করে সংসার পাততে আমি পারবো না। আমার বোনটার একটা ভবিষ্যৎ আছে, ওর মাথায় কোনো কলঙ্কের ছাপ আমি দিতে পারবো না গো।
সুজাতা দেবী নিজের হাতটা পরম যত্নে সৌম্যর মাথায় রাখলেন। ছেলেটা ঠিকই বলেছে বিদিশা। সৌম্য, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। বিদিশার বাবা হয়তো আজ অন্ধ হয়ে আছেন স্ট্যাটাসের মোহে, কিন্তু তোমার মতো ছেলে যে আমার মেয়ের জীবনসঙ্গী হতে চায়, এটা আমার পরম পাওয়া। আমি তোমাদের পাশেই আছি বাবা, শুধু ধৈর্য হারিও না। অন্যদিকে বাড়িতে সৌমেন্দ্রবাবু তখন চরম ব্যস্ত। তিনি কোনোভাবেই সৌম্যর উন্নতির কথা শুনতে নারাজ। সমাপন বাবুর ছেলে অভিকের সঙ্গে বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। কার্ড ছাপা থেকে শুরু করে কেটারিং সার্ভিস সবই বুকড। বিদিশা যখন প্রতিবাদ করতে গেছে, তখন তিনি স্রেফ একটাই কথা বলেছেন, আমার সিদ্ধান্তই শেষ কথা। ওই চাষা ছেলের নাম যদি একবার মুখে আনিস, তবে তুই আমার মরা মুখ দেখবি। বাবার এই জেদের সামনে বিদিশা এক অদ্ভুত শূন্যতা অনুভব করেছিল। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। এই সময় যেন দিন নয়, জল বয়ে যায়। বিয়ের মাত্র 2 দিন আগে বিকেলের দিকে গঙ্গার ঘাটে এসে বসেছিল রক্তিমা আর ঋদ্ধি। দুজনের মুখেই এক রাশ অন্ধকার। তাহলে কি সত্যি দিদি আর দাদার সম্পর্কটা এভাবে ভেঙে যাবে ঋদ্ধি? আমি দাদাকে দেখছি, রাতেও ঘুমায় না, শুধু চুপ করে বাইরের দিকে তাকিয়ে থাকে। ডায়েরিতে কি সব হিজিবিজি লিখে যায়। রক্তিমা, বড়রা বড্ড স্বার্থপর। দিদির চোখ দুটো সারাক্ষণ লাল হয়ে থাকে। বাবা কিছুই বুঝতে চাইছে না। আমার ভয় হচ্ছে রক্তিমা, যদি সত্যি সত্যি দিদির বিয়েটা ওই অভিজ্ঞতার সঙ্গে হয়ে যায়, তবে তবে সৌম্যদা কি করে নিজেকে ঠিক রাখবে? দিদি ছাড়া দাদার তো আর কোনো বেঁচে থাকার অবলম্বন নেই। আমাদেরও কি আর কোনো রাস্তা ক্লিয়ার হবে রে? দাদা আর দিদির এই অবস্থা দেখে আমার সব স্বপ্নও যেন এখন আবছা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন সকাল। সারা বাড়িতে সানাইয়ের সুর বাজছে, কিন্তু বিদিশার কানে সেই সুর যেন হাহাকারের মতো লাগছে। মেহেন্দির রং ওর হাতে ফুটলেও মনের রং তখন ফ্যাকাশে। সুজাতা দেবী বিদিশার ঘরে এসে বসলেন। ওনার চোখেও জল। মারে, তোকে আজ কত সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্য যে এক বুক কষ্টের আড়ালে ঢাকা, তা আমি ছাড়া কেউ বুঝবে না। সমাজ বড় নিষ্ঠুর রে বিদিশা। অনেক সময় মেয়েদের নিজের সুখ স্যাক্রিফাইস করতে হয় পরিবারের জেদের কাছে। তোর বাবার জেদ যে তোর স্বপ্নটাকে এভাবে তিলে তিলে শেষ করে দেবে, তা আমি বুঝতে পারিনি। আমার বড্ড কষ্ট হচ্ছে রে মা। আমি চাইতাম সৌম্যই তোর জীবনে আসুক, ও খুব ভালো ছেলে। না, বিদিশা কোনো কথা বলতে পারেনি। শুধু মায়ের কোলে মাথা রেখে ডুকরে কেঁদে উঠেছিল। কোনো সান্ত্বনাই যে আজ ওর কাজে আসবে না। বিকেল তখন 5টা। বিদিশাকে সাজানোর জন্য পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। সুজাতা দেবী নিজেই সঙ্গে গেছেন। ঋদ্ধিও বাইরে স্কুটি নিয়ে অপেক্ষা করছে। পার্লারের ভিতরে মেকআপ রুমে নিরালায় সুজাতা দেবী হঠাৎ বিদিশার হাতটা চেপে ধরলেন। বিদিশা, একটা কথা শোন মা, তুই এখন এখান থেকে চলে যা। ঋদ্ধি বাইরে আছে, ও তোকে সৌম্যর কাছে পৌঁছে দেবে। আজ হয়তো আমাদের অনেক বেইজ্জতি হবে, তোর বাবা হয়তো আমাকে ঘর থেকে বের করে দেবেন, কিন্তু আমি চাই না তুই সারা জীবন এক মৃত সম্পর্কে বন্দী হয়ে থাকিস। তুই যা মা, যা, সৌম্যর সাথে নিজের জীবনটা গুছিয়ে নে মা। আমি সবটা সামলে নেব, দেখিস, আমি সবটা সামলে নেব। তুই চলে যা মা। বিদিশার মুখ দিয়ে যেন কথা সরছে না। অবাক হয়ে মায়ের দিকে তাকালো।
যে মা সারা জীবন বাবার সব কথা মেনে চলেছেন, তিনি আজ এই চরম সিদ্ধান্ত নিচ্ছেন। বিদিশা মাকে জড়িয়ে ধরে শেষবারের মতো প্রণাম করল। অন্যদিকে সৌম্য, ও তখন নিজের অন্ধকার ঘরে একা একা বসে রয়েছে। ঘর জুড়ে বিদিশার সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি। টেবিলের উপর তখনও বিদিশার দেওয়া সেই হ্যান্ডমেড পেপারের ডায়েরি আর ফাউন্টেন পেনটা জ্বলজ্বল করছে। সৌম্য নিজের মনেই কথাগুলো বলে চলেছে অবিরাম। আমি হেরে গেলাম। আমার রিসার্চ, আমার আদর্শ, সবটা মূল্যহীন। বিদিশা আজ অন্য কারোর হয়ে যাবে। আমার বোনটার দিকে তাকিয়ে আমি মিথ্যে হাসি হাসব। বাবা নেই, মা নেই, কেউ নেই আমার। আজ যদি অন্তত ওরা থাকতো, তবে কি এই অসম্মানটুকু জুটতো কপালে? বিদিশা, আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যর্থতার দায় নিয়ে আমি বাঁচব কি করে? আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার বোনটার কি হবে? আমি চলে গেলে ওকে কে দেখবে? আমি এভাবে কি করে বেঁচে থাকব? আমি যে বড্ড বেশি একা হয়ে গেলাম। সৌম্যর চোখ থেকে অজান্তেই গড়িয়ে পড়ছে ফোঁটায় ফোঁটায় জল, আর সেই জলগুলো গিয়ে পড়ছে ফাইলে রাখা সেই সমস্ত রিজেক্ট হওয়া লোন পেপারগুলোর উপর। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে সুজাতা দেবীর কথা মতো ঋদ্ধি ওর স্কুটি নিয়ে পার্লারের পিছন দিকের দরজায় অপেক্ষা করছিল। বিদিশা কোণের সাজের ভারী শাড়িটা একটু টেনে কোমরে গুঁজে নিল, তারপর বসল ঋদ্ধির স্কুটির পিছনে। ওর মাথায় তখন শোলার টোপর, কিন্তু সিঁথিতে এখনো সিঁদুরের রং পড়েনি। দিদি, শক্ত করে ধর। মা যা বলেছে সেটাই ঠিক। আজ যদি তুই না পালিয়ে যাস, তবে কাল থেকে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। বাবা নিশ্চয়ই চিৎকার করবেন, পুলিশ ডাকবেন, কিন্তু আমরা হার মানব না। বিদিশা কোনো কথা বলতে পারছে না। ওর মনে তখন এক রাশ ভয় আর উত্তেজনা। একদিকে বাবার অসম্মানের ভয়, আর অন্যদিকে সৌম্যর কাছে ফেরার তৃপ্তি। ও শুধু ভাবছিল সৌম্য আজ ওকে এই সাজে দেখলে ঠিক কতটা অবাক হবে। অন্যদিকে বিয়ে বাড়িতে বরপক্ষ চলে আসার সময় হয়ে গেছে। সৌমেন্দ্রবাবু ছটফট করছেন মণ্ডপের সামনে। অতিথিরাও আসা শুরু করেছেন। সুজাতা, বিদিশা এখনো পার্লার থেকে ফিরলো না কেন? তুমি গিয়ে নিয়ে এলে না কেন? অভিকটা তো বরযাত্রী নিয়ে প্রায় চলে এসেছে। এত দেরি হলে কি ভালো দেখায়? তার উপর অতিথিরাও আসতে শুরু করেছে, এখনো মেয়ের সাজ কমপ্লিট হলো না। সুজাতা দেবী অদ্ভুত শান্ত গলায় জবাব দিলেন, আরে বাবা, মেয়েদের সাজতে একটু সময় লাগে তো তুমি জানোই। তুমি শান্ত হও তো, ঠিক সময় পৌঁছে যাবে। আমি তো আছি সব দেখাশোনা করার জন্য, তুমি শান্ত হও। সুজাতা দেবী তখন মনে মনে অলক্ষ্যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর বিদিশাকে পৌঁছে দিও ঠিকঠাক, শক্তি দিও মেয়েটাকে। কিন্তু সৌমেন্দ্রবাবু গজগজ করতে করতে আবার বাইরে চলে গেলেন। গেস্টদের অভ্যর্থনা জানাতে হবে যে। অন্যদিকে স্কুটির গতি বাড়ছে ততোধিক। কলকাতার ট্রাফিক কাটিয়ে ঋদ্ধি সৌম্যর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বিদিশা ভাবছিল গিয়েই সৌম্যকে বলবে, দেখো আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি, এবার তোমাকেই সামলাতে হবে। ঋদ্ধি, সৌম্য কি খুব রাগ করবে? ও তো পালিয়ে আসা ব্যাপারটা একেবারে মেনে নিতে চায়নি। রাগ কেন করবে দিদি? সৌম্যদা তো তোকে ছাড়া অচল। বাড়িতে হয়তো কাল থেকে বড় অশান্তি হবে, বাবা হয়তো তোর সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু সৌম্যদা তোকে মাথায় করে রাখবে রে।
আমি আর রক্তিমাও তোদের সাথে আছি। একটা নতুন জীবন শুরু করব আমরা সবাই মিলে। বিদিশা হাসল, সেই হাসির আড়ালে জয়ের আনন্দই লুকিয়ে। কিন্তু ও জানতো না গন্তব্যে পৌঁছলে ওর জন্য ঠিক কী ট্র্যাজেডি অপেক্ষা করছে। রাতের অন্ধকারে স্কুটির হেডলাইটের আলো যেন এক অজানা পরিণতির দিকে ছুটে চলেছে। রাতের কলকাতা তখন আস্তে আস্তে আলোয় ঝলমল করতে শুরু করেছে। ঋদ্ধির স্কুটিটা যখন সৌম্যর পাড়ার গলিতে ঢুকল, বিদিশার বুকের ধুকপুকুনি তখন গলার কাছে আছড়ে পড়ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, পরনে ভারী বেনারসি শাড়ি, গলায় মায়ের নিজের হাতে পরিয়ে দেওয়া মায়ের বিয়ের নেকলেস, হাতে শাঁখা পলা। ও ভাবছে সৌম্য যখন দেখবে ওর বিদিশা সব ছেড়ে ছুড়ে লোকলজ্জা তুচ্ছ করে এই কোণের সাজে ওরই সামনে এসে দাঁড়িয়েছে, তখন সৌম্যর ওই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটতে বাধ্য। আচ্ছা, ও কি পারবে এই আদরের দাবিটাকে অস্বীকার করতে? সৌম্যর বাড়ির সামনে স্কুটি থামতেই দেখা গেল রক্তিমা বারান্দায় বসে রয়েছে। ওর চোখেও এক রাশ বিস্ময় আর আনন্দ। স্কুটি থেকে নেমে হাঁপাতে হাঁপাতে ঘরের ভিতর ঢুকল বিদিশা। রক্তিমা, সৌম্য কোথায়? ও কি ঘরে আছে? মুচকি হেসে রক্তিমা জবাব দিল, দিদি, তুমি এই সাজে? বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি তুমি সত্যি চলে আসবে। দাদা নিজের ঘরে খিল দিয়ে বসে আছে, সেই দুপুর থেকে একবারও বেরোয়নি। আমি জানি ও খুব ভেঙে পড়েছে। তুমি যাও দিদি, তুমি গেলেই ওর সব অভিমান জল হয়ে যাবে। ঋদ্ধি আর রক্তিমা অবশেষে একে অপরের দিকে তাকিয়ে হাসল। ওদের মনে হলো এতদিনের মেঘলা আকাশ বোধহয় এবার পরিষ্কার হবে, এক ফালি রোদ উঠবে। হ্যাঁ দিদি, আজ তোকে সৌমদা মোটেই ফিরিয়ে দিতে পারবে না। আর অপেক্ষা করিস না, যা, তুই ঘরের ভিতর যা। বিদিশা ধীর পায়ে বারান্দা পেরিয়ে সৌম্যর ঘরের দিকে এগিয়ে গেল। ওর হাতের চুড়িগুলো হালকা টুংটাং শব্দ করছে। রক্তিমা আর ঋদ্ধি বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা স্বরে গল্প করতে শুরু করেছে। কিভাবে কাল সকালে ওরা ওদের নতুন জীবনের পরিকল্পনা করবে তা নিয়েই বোধহয় কথা বলছে ছেলে মেয়ে দুটো। বিদিশা ঘরের দরজাটা ঠেলে দেখল খোলাই রয়েছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই ওর পায়ের তলার মাটিটা সরে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর এক বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো বিদিশার গলা দিয়ে। এমন এক চিৎকার যা এই নিস্তব্ধ রাতকে চিড়ে খান খান করে দিতে পারে। তৎক্ষণাৎ বাইরে থেকে রক্তিমা আর ঋদ্ধি পাগলের মতো দৌড়ে এলো। কি হয়েছে দিদি? দাদা, দাদা কি হলো? বিদিশার গলা তখন ভয়ঙ্কর শান্ত, অথচ কাঁপছে। ভেতরে আসিস না তোরা, ভেতরে একদম আসিস না। রক্তিমা, তোর দাদার নেই, তোর দাদা আর নেই। কথাটুকু বলেই বিদিশা সজোরে সশব্দে ভিতরের খিলটা তুলে দিল। ঋদ্ধি আর রক্তিমা স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর শুরু হলো সজোরে দরজা ধাক্কাধাক্কি। দিদি, দিদি, দিদি দরজা খোলো। কি করছো এসব? দাদার কি হয়েছে? ঋদ্ধি, ঋদ্ধি দরজাটা ভাঙো। দিদি, দিদি এমন করো না, দরজা খোলো, দরজা খোলো। রক্তিমা দরজায় মাথা কুটে কাঁদতে লাগলো। ঋদ্ধি ক্রমাগত সজোরে লাথি মারতে লাগলো দরজায়, কিন্তু পুরনো আমলের শক্ত কাঠের দরজা নড়ল না। ভিতরে কোনো শব্দ নেই, কোনো কান্নার আওয়াজ নেই, আছে শুধু এক নিরেট নীরবতা।
সেই নীরবতা বাইরের চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। ঘরের ভিতর বিদিশা তখন পাথরের মতো দাঁড়িয়ে। খাটের উপর শুয়ে আছে সৌম, পরনে সেই ধবধবে পাঞ্জাবিটা, যেটা ও বিদিশার সাথে দেখা করার সময় পরত। সৌমর ডান হাতটা খাটের পাশে ঝুলে আছে, আর কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সাদা চাদরটা গাঢ় লাল হয়ে গেছে। মেঝের উপর ফোঁটায় ফোঁটায় জমছে গাঢ় রক্ত। পড়ে রয়েছে একটা ধারালো ব্লেড। সৌমর মুখটা বড্ড শান্ত, যেন দীর্ঘ ক্লান্তির পর ও গভীর ঘুমে আচ্ছন্ন। বিদিশা টলতে টলতে টেবিলের কাছে গেল। সেখানে সৌমর সেই ডায়েরিটা খোলা, তার উপর একটা ছোট্ট চিরকুট রাখা। রক্তমাখা আঙুলে চিরকুটটা হাতে নিল বিদিশা। সেখানে কাঁপা কাঁপা হাতে লেখা রয়েছে, বিদিশা, আমি হেরে গেলাম। আদর্শ আর আভিজাত্যের লড়াইয়ে আমি আর পারলাম না। আজ তুমি অন্য কারোর হয়ে যাবে। আমি আর আমার বোনটার দিকে তাকাতে পারছি না। আমি থাকলে ও সারা জীবন একটা অভিশপ্ত পরিচয় নিয়ে বাঁচবে। তোমার বাবা, তোমার মা, কারোর আশীর্বাদ আমি পেলাম না। তোমাকে হারানোর অভিশাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আমি চললাম বিদিশা, যেখানে কোনো স্টেটাস নেই, কোনো জাত নেই, শুধু শুধু মাটি। পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। বিদিশা চিঠিটা বুকে জড়িয়ে ধরল। ওর চোখে কোনো জল নেই। ওর চোখের সামনে তখন দাউ দাউ করে জ্বলছে অপমানের আগুন। হঠাৎ বাইরের লোকগুলো লক্ষ্য করল জানলার ফাঁক দিয়ে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বিদিশা টেবিলের উপর রাখা তেলের ল্যাম্পের তেল আর সৌমর স্টার্টআপের সেই স্তূপ করা রিসার্চ পেপারগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন, আগুন, ভেতরে আগুন জ্বলছে। দিদি, দরজা খোলো। দিদি, দরজা খোলো। কে কোথায় আছো? কেউ এসো, জল নিয়ে এসো। দিদি! মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা জানলার পর্দা বেয়ে সিলিংয়ে উঠে গেল। বিদিশা সৌমর সেই নিথর দেহটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল খাটের উপর। আগুনের উত্তাপ ওর বেনারসি শাড়িটাকে ছুঁতে চাইছে, কিন্তু বিদিশার মুখে তখন এক স্বর্গীয় হাসি। ও সৌমর কপালে একটা চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তুমি একা যেতে চেয়েছিলে সৌম্য। আমি থাকতে তা কি করে হয়? দেখো, আজ আগুনের শিখাই আমাদের বিয়ের মন্ত্র পড়ছে। এই আগুনেই আমাদের সব অপমান ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। বাইরে তখন অনেক মানুষের ভিড়। একটা ট্যাক্সি এসে থামলো পাড়ার মোড়ে। সেখান থেকে নেমে এলেন সৌমেন্দ্রবাবু আর সুজাতা দেবী। সুজাতা দেবী তখন হাহাকার করে কাঁদছেন। সৌমেন্দ্রবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছেন। তার জেদ আর অহংকারের পরিণতি দাউ দাউ করে জ্বলছে একটা আস্ত ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে তার একমাত্র মেয়ে আর সেই চাষা ছেলেটি চিরতরে এক হয়ে যাচ্ছে। কেউ পারবে না ওদের বিচ্ছেদ ঘটাতে। চারিদিকে কান্নার রোল। পাড়ার লোকেরা ছুটোছুটি করছে। ফায়ার ব্রিগেডের সাইরেন। সবই ম্লান হয়ে গেল আগুনের সেই বিধ্বংসী শব্দের কাছে। রক্তিমা আর ঋদ্ধি একে অপরকে জড়িয়ে ধরে লুটিয়ে পড়ছে কান্নায়। ওদের সামনে এখন কেবল ছাই আর ধোঁয়া। সৌমেন্দ্রবাবু অস্ফুট স্বরে শুধু এটুকুই বলতে পারলেন, বিদিশা, বিদিশা মারে,
মা, আমি বড্ড দেরি করে ফেললাম। এত অভিমান, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে তুই চলে গেলি। হয়তো আগুনের সেই লেলিহান শিখা শান্ত হয়ে আসার পর দেখা যাবে দুটো শরীর বর্ষ হয়ে এক হয়ে গেছে চিরতরে। না না, ওদের মধ্যে বিচ্ছেদ ঘটেনি। এটাও তো এক প্রকার হ্যাপি এন্ডিং, তাই না? বিদিশার সেই বেনারসির সোনালি সুতো আর সৌম্যর সেই রিসার্চ পেপারের ছাই মাটির সঙ্গে মিশে যাবে। যে মাটিকে সৌম্য ভালোবেসেছিল সেই মাটি শেষ পর্যন্ত ওদের কোলে তুলে নিবে। বিদিশার জেদ আর সৌম্যর আদর্শ আজ এক ট্র্যাজিক মহাকাব্যের শেষ পাতায় লেখা রইল। রক্তিমা আর ঋদ্ধির চোখের জলে আজ নতুন ভালোবাসার গল্প হয়তো শুরু হবে, কিন্তু সেই গল্পে আর কোনোদিন সৌম্য আর বিদিশার হাসির শব্দ শোনা যাবে না। কেবল শ্রাবণ রাতের বৃষ্টির শব্দ মিশে থাকবে এক দগ্ধ প্রেমের দীর্ঘশ্বাসে। দহন বেলা গল্পটা আজ এ পর্যন্তই। যদি গল্পটা আপনার ভালো লাগে, মনের কোনো এক কোণায় দাগ কেটে যায়, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা লাইক এবং শেয়ার করে দেবেন নিজের প্রিয় মানুষটার সঙ্গে। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার প্রতিক্রিয়া। দহন বেলা এই গল্পটার লেখক এবং গল্প পাঠে ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। আর অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে অন্তরা তো ছিলই, আর তাছাড়াও ছিল মৌটুসী, অনিন্দিতা, অচ্যুতা এবং অতনু। যারা আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য আরও একবার জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলে প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে আমরা হাজির হই। আর হ্যাঁ, এখন থেকে ফেব্রুয়ারি মাসে একটা স্পেশাল সিরিজ গল্প শুরু হয়েছে, তুমি আমার ভ্যালেন্টাইন। যেই সিরিজ গল্প আমরা সম্প্রচার করছি প্রতি রবিবার রাত্রি ঠিক 9টা থেকে। তবে এই সিরিজ গল্প কিন্তু থাকবে শুধুমাত্র ফেব্রুয়ারিতেই। এছাড়াও আমাদের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, না না ঠিক ভূতের গল্পের চ্যানেল বললে ভুল বলা হবে। সেখানে আজকাল ভূত, রহস্য, রোমাঞ্চ এবং সত্যি ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা হাজির থাকি। সেই চ্যানেলটার নাম ভূত চর্চা। যদি আপনাদের ভূত, রহস্য, রোমাঞ্চ কিংবা সত্যি ঘটনা এই গল্পগুলোয় আগ্রহ থাকে, তাহলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সঙ্গে রইল আমাদের সঙ্গে যোগাযোগের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা দাস, বিদিশা জাতি, রিয়া দাস, ইন্দ্রাণী আড্ডি, ঈশানী ঘোষ, মোহিনী ভট্টাচার্য, সৃজা মুখার্জি, রাজ দে, ঝর্ণা খাতুন, রাজু সাঁতরা, কণা রোজারিও, সোনালী চক্রবর্তী, শিউলি, মানসী পাত্র, সুপ্রিয়া মাঝি, শম্ভু ভৌমিক, লক্ষ্মী দেবনাথ, প্রিয়া কুণ্ডু, আয়ুষ মাখাল, বুধিয়া নায়েক, তানিয়া সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সৌম্য যে ইউটিউব চ্যানেলটা খুলেছিল সেই ইউটিউব চ্যানেলের নাম কি? যদি গল্পটা খুব মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আর হ্যাঁ, মনে আছে তো, আগামীকাল শনিবার ভূত চর্চায় আসছে নতুন একটা ভূতের গল্প, ঠিক রাত্রি 9:30টায়। আর আগামী পরশু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ঠিক রাত্রি 9টায়
ভালোবাসার মরশুমে আসছে সিরিজ প্রেমের গল্প তুমি আমার ভ্যালেন্টাইনের দ্বিতীয় পর্ব শুনতে হবে কিন্তু। তাহলে আজ এ পর্যন্তই, বিদায় জানাই সকলকে। ভালো থাকবেন। ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।